গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দেবতা। পুকুরের ঘোলাটে জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিম গাছের ছায়ায় বসেছিল নিরাপদ। বিড়িটা নিভে গেছে, সেটাকেই ঠোঁটে চেপে আদর করছে সে। তার লুঙ্গির ট্যাঁকে দেশলাই আছে, বিড়িটা আবার জ্বালতে পারে, কিন্তু জ্বালবে না। নিম গাছের ছায়ায় বড় শান্তি, মনে হয় ঈশ্বরের স্নেহ। পাশেই চড়চড়ে চামড়া পোড়া রোদ। পুকুরটায় বড় জোর 1 কোমর জল, অবশ্য মোটকু গড়াইয়ের ডুব জল হবে। তাও যে এই জল আছে যথেষ্ট। গোটা বৈশাখ মাসে 1 ছিটেও বৃষ্টি হয়নি। গত হাটবারে এই পুকুরে জাল দিয়ে মেজবাবু মাছ বিক্রি করে গেছে 1800 টাকার। চোরের রাজত্ব, সব শালা চোর, চতুর্দিকে চোর। আমার এত মাছ, মোটে 1800 টাকা, এই বলে বারবার আক্ষেপ করছিল মেজবাবু। 1 বার নয় 3 বার জাল টানা হয়েছে, যাতে আর একটাও মাছ বাকি না থাকে। মেজবাবুর চোখকে ফাঁকি দেওয়া শক্ত, কাজ বোঝে, দরকার হলে নিজে পুকুরে নেমে জল টানতে পারে। নিরাপদ জানে এই পুকুরে আর মাছ নেই। সেও সেদিন জাল ধরেছিল, নগদ পেয়েছে 4টে টাকা আর আধ কিলো টাক মোরলা মাছ। কিন্তু একটা ব্যাপারে নিরাপদর খটকা রয়ে গেছে। সবাই জানে এ পুকুরে কচ্ছপ ছিল 2টো। একটা সেদিন ধরা পড়ল, আরেকটা গেল কোথায়? সে শালা আগে ভাগেই পালিয়েছে। কিন্তু কচ্ছপ তো ডেরা ছেড়ে নড়ে না। সেদিন থেকে নিরাপদর একটা নেশা হয়ে গেছে, যখন তখন পুকুরের ধারে এসে বসে থাকে। এই কচ্ছপের সমস্যাটার মীমাংসা না করতে পারলে তার জীবনে আর সুখ নেই। যাবে কোথায় গুখেগুর বেটা? পুকুরে থাকলে একবার না একবার মাথা তুলবেই। কচ্ছপের জাত, মানুষের হাতে ধরা পড়ে চিত না হলে ওদের নিয়তি পূরণ হয় না। পুকুর বেচা হয়ে গেছে, এখন এই পুকুরে হঠাৎ নেমে পড়লে চুরির দায় দিতে পারবে না কেউ। অনেকক্ষণ ঘোলা জলের দিকে চেয়ে থাকলে চোখও যেন ঘোলা হয়ে আসে। এই সময় নিরাপদ এসে উপস্থিত। এ হলো আরেক নিরাপদ। এর নাম নিরাপদ মিস্ত্রি। আর যে বসে আছে সে নিরাপদ সাঁপুই। অন্যরা বলে 1 নম্বর 2 নম্বর। 2 নম্বর নিরাপদ অত্যন্ত উত্তেজিত, চেঁচিয়ে বলল, ওরে যাচ্ছে যাচ্ছে, নদী দিয়ে যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ রে, নদী দিয়ে, দেখতে যাবি না? নিরাপদ ধড়মড় করে উঠে পড়ল এবং এই সংবাদের সৌজন্যে বিড়িটি ধরিয়ে ফেলল আবার। তারপর দুজনেই ছুটল। সুধন্য বসেছিল বাগানে। এ বাগানে ফুল ফোটে না, এখানে কোনো ফলবান বৃক্ষ নেই। বাঁধের ধারের জমি, বছরের এই সময়টায় বাগান চাষ শেষ করার কথা। সুধন্য লাগিয়েছিল উচ্ছে আর রাশিয়ান বিট। বৃষ্টি হলো শীতকালে, যখন কেউ বৃষ্টি চায় না, আর চৈত্র বৈশাখে 1 ফোঁটা জল নেই। বোঝো তাহলে বাগান চাষের কি অবস্থা। তরতরিয়ে বেড়েছিল উচ্ছের চারা, আর মোটা গোছ করে উঠেছিল রাশিয়ান বিটের ডগা। গোসাবার কোঅপ এ জিনিসের ভালো দাম দেবে বলেছিল, কিন্তু এখন নুন লাগা কেঁচোর মতন সেগুলো নেতিয়ে পড়ে আছে। এমন ছন্ন ছাড়া বাগান সুধন্য তার বাপের জন্মে দেখেনি। সুধন্য আপন মনে কথা বলে, হে ভগবান, ক্যানিংয়ের নিত্যানন্দর যেন কলেরা হয়, ওর বউটা যেন বিধবা হয়। বুঝুক সে মাগি বিধবা হওয়ার কি যন্ত্রণা। ওর বড় মেয়েটাকে যেন কোনো মোল্লার ছেলে ভাগিয়ে নিয়ে যাক। মোটে 20 টাকা হাওলাত চেয়েছি, তাও দিলে না, উল্টে মুখ ঝামটা দিলে 5 জনের সামনে। নিত্যানন্দর মেজ ছেলেটা অন্ধ হোক, ওর ছোট ছেলেটা লোকালের নিচে কাটা পড়ুক, শুধু বড় ছেলেটাকে তুমি বাঁচিয়ে রেখো হে ভগবান। সে 2টো বিয়ে করেছে, সে বেঁচে থেকে নরক যন্ত্রণা ভোগ করুক। নিত্যানন্দ মোলে আমি 5 শিকের পুজো দেব, কেউ জানবে না কিসের পুজো দিচ্ছি। বলবো সে একটা মানত ছিল আমার সাধু বাবার কাছে, এ কথাটা বলা যায় না। সাধু বাবা, তুমি কেন নিত্যানন্দের পেট জ্বালা রোগের জন্য মাদুলি দিলে? এটা ধরো তোমার উচিত হলো? ওরা যাক না,
ক্যানিংয়ে কত ডাক্তার কবরেজ আছে। কাছারি বাড়ির পাশ দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আরেকজন সুধন্য। বুকের খাঁচাটা দেখলেই বোঝা যায় একসময় চেহারাটা কি ছিল। একবার নাকি একটা মাঝবয়সী ঝাঁকি গাছ সে খালি হাতে টেনে ওপরে তুলেছিল। এই সুধন্য দাস, বাগানের একলা আলাপচারী সুধন্য বৈরাগী। কোথায় যাচ্ছ গো? তুই যাবি না? বসে আছিস যে। নদী দিয়ে যাচ্ছে। নদী দিয়ে যাচ্ছে? এখনো তো ওজন পড়েনি। আরে হ্যাঁ যাচ্ছে, দেখবি তো, ছুটে আয়। বাগানের সুধন্য একটু দ্বিধা করল। তার কথা এখনো শেষ হয়নি। তবু সে উঠে পড়ল, একটু জোরে পা চালিয়ে ধরে ফেলল অন্য সুধন্যকে। মজা খালের আনাচে কানাচে ঢোল কলমি শাক তুলছে মঙ্গলা। এক আঁটি শাক তোলে আর একটু করে বসে জিরোয়। তার নিজের পেটটাই ফুলে ঢোল। যে কোনো দিন যে কোনো সময় তার সপ্তম সন্তানের জন্ম হবে। এখন তখন অবস্থা। কাছেই বসে নিষ্কর্মার মতন কাদা ঘাঁটছে তার পঞ্চম মেয়ে। মঙ্গলা মাঝে মাঝে ধমকাচ্ছে তাকে, আরে এ চুঁড়ি, এ পেতনি, এদিকে আয়, শাকগুলো তোল বলছি। সে কথা কানে নেই। দাঁড়া, আজ তোর মুখ ভাঙব। খেতে চাস? মুখে নুড়ো জেলে দেব। মেয়েটা তার মাকে বিশেষ পাত্তা দেয় না। গলায় এখন সেরকম জোর নেই মঙ্গলার। তাছাড়া মেয়ে জানে মা এখন আর ছুটে এসে তাকে ধরতে পারবে না। এখান থেকে সিকি মাইল দূরে মঙ্গলার ঘর। মাঝে মাঝে খর চোখে মঙ্গলা তাকাচ্ছে তার বাড়ির দিকে। এত দূর থেকে কিছুই দেখা যাবে না, তবু মঙ্গলার নজর রাখতে চায়। এই সময়টা বড় খারাপ। এই সময় পুরুষ মানুষ বারমুখ হয়। প্রত্যেক বাচ্চা জন্মাবার সময় মঙ্গলা দেখেছে তার স্বামী আড়ম্বর সে সময় অন্য মেয়ে মানুষের কাছে গিয়ে ছুঁক করে। সে আঁতুরে ঢুকলেই বৈরাগী পাড়ার বিধবা শৈলীকে ডেকে আনে বাড়ির কাজের জন্য। কেন? সে ছাড়া কি আর কেউ নেই? ওই শৈলীটা তো পুরুষ খাগি। সে তো ঘুরঘুর করে সময় বুঝে। শাকের বোঝাটা মাথায় তুলে উদর ভারে অলস গমনা হয় মঙ্গলা। মেয়ের দিকে একবার জ্বলন্ত চোখে তাকায়। আসুক না একবার খাবার সময়। খালের উল্টো পার দিয়ে ছুটে যাচ্ছে এক দঙ্গল নারী পুরুষ। মঙ্গলা সেদিকে তাকায়। কি ব্যাপার? কারুকে সাপে কেটেছে নাকি? গতকালই বাঁধের ধারে একটা কালার দেখেছিল। এই গরম পড়ল, এবার শুরু হলো ওনাদের উপদ্রব। এই তোরা কোথায় যাচ্ছিস রে? ওই দঙ্গল থেকে বেরিয়ে এলো আরেকজন মঙ্গলা। এর শরীরে এখনো চাঞ্চল্য আছে, কারণ এর গর্ভের সপ্তম সন্তানটির বয়স মাত্র 6 মাস। ও কাকি, দেখতে যাবে না? আমরা সবাই নদীর ধারে যাচ্ছি। আমার মাথায় যে বোঝা, বাড়িতে রেখে না এলে। এখানেই ফেলে রাখো না, পরে এসে নেবে। মঙ্গলা এবার করুণভাবে মেয়ের দিকে তাকিয়ে বলে, ও কুড়োই, একটু এসে ধর মা, দুজনে হাত লাগিয়ে ঝাঁ করে বাড়িতে রেখে আসি। কিন্তু মেয়ে ততক্ষণে তার কাদার তৈরি খেলাঘর নিজেই পায়ে মাড়িয়ে ছুট দিয়েছে নদীর দিকে। ঢাউস শাকের বোঝাটি মাথায় নিয়ে মঙ্গলা এদিক ওদিক তাকায় অসহায়ভাবে। এখানে ফেলে যাবে যদি অন্য কেউ নিয়ে যায়? যদি মানে কি, কেউ দেখলে নিয়ে যাবেই। কথায় কথায় দোখনো লোককে বিশ্বাস নেই। এতক্ষণ পরিশ্রম করে সে শাকগুলো তুলেছে। এই সময় তার স্বামী আড়ম্বর ছুটে যায় তার পাশ দিয়ে। তাকে দেখে মঙ্গলা বলে, ওগো, এটা একটু ধরো না, ঝর্তি বাড়িতে রেখে এসো। আড়ম্বর দাঁড়ায় না, ধমক দিয়ে বলে, তুই বাড়ি যা, তোকে আসতে হবে না। সঙ্গে সঙ্গে মঙ্গলা মাথা থেকে বোঝাটা ফেলে দিল মাটিতে। খাওয়ার বেলা সবাই, আর কাজের বেলা সে একা। সবাই যাবে, সে যাবে না? এইসব দক্ষ লোকগুলো এমনই হয়। মঙ্গলা মেদিনীপুরের মেয়ে, তার শরীরে রাগ আছে। যথাসম্ভব জোরে জোরে সে হাঁটতে থাকে নদীর দিকে। শুক্রবার ছাড়া বাকি দিনগুলো হাটতলা খাঁ খাঁ করে। শুধু খোলা থাকে বিষ্টুর মুদিখানা। সেখানে চা পাওয়া যায়, সামনে একটা বেঞ্চ পাতা। ওই মুদিখানারই একপাশে পার্টি অফিস আরএসপির। প্রতি হাটবারেই সিপিএম ও কংগ্রেসের কয়েকজন এসে ঘোরাফেরা করে,
কিন্তু এখনো পার্টি অফিস খুলতে পারেনি এখানে। এই মুদিখানায় হাটবার ছাড়া অন্য দিন দুটি একটি খদ্দেরও আসে কিনা সন্দেহ, বিশেষত এই বৈশাখ মাসে। কিছুই করার নেই বলে বিষ্টু এমনি দোকান খুলে রাখে, ধারে 2-4 কাপ চা বিক্রি হয়। হাট খোলার একেবারে দক্ষিণ প্রান্তের একটি বন্ধ দোকানের পেছন দরজা দিয়ে প্রত্যেক দিন সকাল থেকে বিক্রি হয় হাঁড়িয়া। 1 গেলাস 8 আনা। ফড় খেলার পয়সা লেনদেন হয় সেখানেই। ফড় খেলায় ধার চলে না, কিন্তু হাঁড়িয়া ধারে পাওয়া যায়, ধান দিয়ে শোধ করা চলে। খরা ঋতুতে কেউ কেউ 1 বস্তা ধানও খেয়ে ফেলে। হাঁড়িয়ার দোকানে 3 জন, চায়ের দোকানে 3 জন। চায়ের দোকানে বসে আছে প্রাইমারি মাস্টার জয়হরি, কাঠের কারবারি জয়হরি, আর কিছু করে না জয়হরি। প্রাইমারি মাস্টার জয়হরি বলল, লঞ্চের আওয়াজ শুনছি, 9:30 বেজে গেল নাকি? দোকানদার ভেতর থেকে উত্তর দিল, না, ও কোনো ইরিগেশন না, পুলিশের লঞ্চ টঞ্চ হবে। কাঠের কারবারি জয়হরি বলল, হ্যাঁ গো, কাল 7টায় মাছের লঞ্চ গিয়েছিল? দোকানদার উত্তর করল, ফুলমালার ইঞ্জিন বিগড়ে ছোট মোল্লাখালির ধারে বসে গেছে শুনলাম। কিছু করে না জয়হরি বলল, মেজবাবু পুকুর বেচল, 1,003 মাটি কাটল, 4 টাকা করে রোজ দিয়েছে, এর একটা বিচার হবে না? সবাইকে তো বলে দিয়েছি 8 টাকার কম নেবে না, ওরা 4 টাকায় মানল কেন? সেই তো কথা। বাসন্তীর লঞ্চ ঘাটায় নন্দবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল। কে কে 4 টাকায় কাজ করতে রাজি হয়েছে তাদের নাম লিখে রেখেছ? নন্দবাবু আমায় বললেন, ও তো নিরাপদ মিস্ত্রি আর নিরাপদ সাপুই আর নিরাপদ দাস আর নিরাপদ জানা, এই 4 জন। কেন ওরা 4 টাকায় রাজি হলো? নন্দবাবু আমায় বললেন, মাঝে মাঝে এখানে আসি যাই, লোকেরা বলে হাতে কোনো কাজ নেই, ঘরে ভাত নেই, তাই আমার কোনো দরকার না থাকলেও 2-4 জনকে কাজ দেই। তা বলে 4 টাকায় খাটাবে? স্বভাব স্বভাব, জমিদারি নেই, তবু এখনো মেজাজটা আছে। তুমিও তো নন্দবাবুর সামনে মেজবাবু মেজবাবু বলে হাত কচলে নমস্কার করলে দেখলুম। আমার 1 বস্তা ধানের দরকার ছিল, তাই মেজবাবুর কাছে দিয়েছে ধান। বাবু বলে, তুই পাগল হয়েছিস জয়হরি? আর আমি এখানে ধান রাখি? চতুর্দিকে লোভী আর চোর গিজ গিজ করছে। দেখ গে, আমার গোলায় 4-5টা এত বড় বড় ফুটো। দোকানদার ভেতর থেকে হেসে উঠল। সবাইকে বলে দিতে হবে 8 টাকা রোজের কমে কেউ যেন এবার মাঠে না নামে। এদিকের লোকেরা শুনলে ওই বাঙাল পাড়ার লোকগুলো শুনবে না, ওরা যা পায় তাতেই রাজি হয়ে যায়। নন্দবাবুর জমিতে কেউ যেন চাষে হাত না দেয়। বাঙাল পাড়ার লোকগুলো ভারী তেড়িয়া। বাঙালপাড়ার সাধু বাবা কিন্তু আমার ছেলেটাকে প্রাণে বাঁচিয়েছেন। মহাদেবের কি খবর গো, সেরে উঠেছে? না, গোসাবাই নিয়ে গেছে, যদি কিছু হয়, বাঁচার আশা কম। নন্দবাবু 4 টাকা রোজে কাজ করিয়ে গেল, আর তোমরা অমনি মেনে নিলে? নন্দবাবু বলল, লোকগুলোর ঘরে ভাত নেই, তাই কাজ দিলাম, নইলে আমার এখন মাটি কাটাবার দরকার ছিল না। সে কথা তোমরা বিশ্বাস করলে অমনি? আমি তো যাইনি, নিরাপদ গেছে কাজ করতে। দোকানদার আবার হেসে উঠল। এই, তুমি ফিকি ফিকি হাসছো কেন গো? দোকানদার বলল, ভূপেন গড়াই মেজবাবুর কাছ থেকে 12 বিঘের প্লট কিনেছে। এর মধ্যে হাসির কি আছে? মেজবাবুর চেয়েও ভূপেন গড়াইয়ের টাকার জোর বেশি। ও কিসের শব্দ? অত লোক ছুটছে কেন? তাহলে কি এসে গেল? তাই তো মনে হচ্ছে। চলো চলো দেখি আসি। ঠকাঠক করে চায়ের গেলাসগুলো নামিয়ে রেখে ছুটে গেল ওরা 3 জন। দোকান খোলা রেখে দোকানদারও, তাড়ির দোকান থেকে ওরা ছুটে এলো। হেলে গরুগুলোকে স্নান করানো হচ্ছে ভূপেন গড়াইয়ের পুকুরে। 10টি বেশ স্বাস্থ্যবান বলদ স্নান করাচ্ছে ও বাড়ির রাখাল, তার নাম কেন্ন। বয়স 11, কিন্তু কেন্নকে দেখায় 7 বছরের বালকের মতন। বলদগুলো কিন্তু তাকে বেশ মানে। রোদ্দুরে পোড়া পিঠগুলো পরম আরামে ভিজিয়ে নিচ্ছে গরুরা। পুকুরের অন্য পারে স্নান করছে 3-4 জন নারী পুরুষ। পাড়ার লোকেরা এই পুকুরে স্নান করে। কাছেই এত বড় নদী, কিন্তু কোনো কাজে লাগে না। কামটের ভয়ে কেউ স্নান করতে নামে না নদীতে। জলের অভাবে ফসল শুকিয়ে গেলেও
এই নদীর জল আনা যায় না জমিতে, এমন নুন পোড়া জল। শুধু মাছ চাষের কিছু সুরাহা হয়, এই যা। খড় ফেলে টালি বসানো হচ্ছে ভূপেন গড়াইয়ের বাড়িতে। বর্ষা আসবার আগেই কাজ শেষ করে ফেলতে হবে। কাজ করছে 3 জন ঘরামি, নিত্যানন্দ জানা, নিত্যানন্দ দলুই আর নিত্যানন্দ দাস। উঠোনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তদারকি করছে ভূপেন গড়াই নিজে। খালি গা, চেক লুঙ্গি, বাঁ হাতের মধ্যমায় একটি পলার আংটি। ভূপেন গড়াইয়ের পিঠের ডান দিকে অনেকখানি মাংস খুবলে নেয়ার দাগ। ওইখানে তাকে বাঘে থাবা মেরেছিল। সে অনেককাল আগের কথা, যখন ভূপেন গড়াই অন্যদের সঙ্গে নৌকো নিয়ে জঙ্গলমহলে যেত কাঠ আনতে। তখন ওইসব কারবারে ঝুঁকি যেমন ছিল, লাভও ছিল তেমন। 2 জন ঘরামি ঘরের চালে বসে কাজ করছে, আর বুড়ো যোগানদার ঘ্যাঁস ঘ্যাঁস করে চুলকে যাচ্ছে উরু। গরম পড়লেই এই বৃদ্ধের সারা গা পাঁজরায় ভরে যায়। সেই জন্য লোকে এর নাম দিয়েছে ঘেও নিতাই। ভূপেন গড়াই বলল, অনিতাই দা, একটু হাত লাগাও, চটপট করো, কখানি টাইল তুলতে যে সারাদিন লাগিয়ে দিলে। ওপর থেকে একজন নিত্যানন্দ বলল, তোমার ছাউনির দুখানা বাঁশও পাল্টানো দরকার গো বাবু, কমজোরি হয়ে গিয়েছে। ভূপেন গড়াই বলল, সে কি রে, একেবারে নূতন বাঁশ, এই তো গত 1 বৈশাখে ধরিয়েছি। ঘেও নিতাইয়ের বেশ রসবোধ আছে। চুলকুনি থামিয়ে সে বলল, তুই কি বলছিস রে নিতাই? গত 1 বৈশাখে ভূপেনের বংশবৃদ্ধি হলো মনে নেই? তুই বলছিস সে বাঁশ পাল্টাতে? ভূপেন গড়াইও হাসিতে যোগ দিল। 5টি কন্যা সন্তানের পর গত বছরই তার প্রথম ছেলে জন্মেছে। কেউ সে কথার উল্লেখ করলেই সে খুশি হয়। ভূপেন ওপরের উদ্দেশ্যে বলল, কি গো, আজই শেষ হবে তো? মনে হচ্ছে আজ বিকেলের দিকেই বাদলা নামবে। আজ বৃষ্টি নামবে? তোমার মুখে ফুলচন্দন পড়ুক গো গড়াইদা। আজ শেষ হবে না? আজ শেষ হবে না, 2 দিনের কাজ। 8 টাকা করে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে কাজ করো। আজ বৃষ্টি নেমে গেলে। আজ বৃষ্টি নামবে? হ্যাঁ, দেখিস, আমি বলছি। 1 বান্ডিল বিড়ি বাজি রইল। 5খানা টালি ওপরে তুলে দিয়ে ঘেও নিতাই বলল, বাজির একটা বিড়ি এখন আগাম দেবে নাকি গো? ভূপেন গড়াই তখন সদ্য একটা বিড়ি ধরাতে যাচ্ছিল। তার এই একটা স্বভাব, কেউ বিড়ি চাইলে সে মুখের উপর না বলতে পারে না। কিন্তু এখন বিড়ি দিলেই এরা কাজ বন্ধ করবে। ফ্যাসাদ কম নয়, মজুরি ঠিক গুনে নিবি, কিন্তু কাজও দ্বিগুণ না হোক 1.5 তো করবি অন্তত। বিড়ি বাড়িয়ে দিয়ে ভূপেন গড়াই বলল, যত রাতি হোক আজ কিন্তু কাজ শেষ করে দিয়ে যেতে হবে, এই আমার সাফ কথা। এ তো 3 দিনের কাজ গো, একদিনে হয় কখনো? আমায় কাজ শেখাচ্ছ? আমি কাজ জানি না, নিজে হাত লাগাবো, দেখবে। ওপর থেকে একজন নিত্যানন্দ আকাশ ফাটানো গলায় চেঁচিয়ে উঠল, এসে গেছে ও গড়াইদা, সব লোক ছুটছে। কি হলো, কি হলো, কি বললি? এসে গেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এসে গেছে। এসেছ তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছে নাকি? নে কাজ কর। সবাই দৌড়চ্ছে নদীর ধার দিয়ে। যাক না, তোরা কাজ কর। দুপুরে মুড়ি দেব, 1 বান্ডিল করে বিড়ি দেব সবাইকে, যদি আজই কাজ তুলে দিস। কে শোনে কার কথা? ঘরের চাল থেকে প্রায় গড়িয়ে নেমে এলো 2 নিত্যানন্দ। ঘেও নিতাই দৌড় দিয়েছে তার আগেই। ভূপেন গড়াই আর কি করে, সেও ছুটল ওদের পিছু পিছু। পুকুরে গরুগুলোকে ফেলে রেখে কেন্নও চলে গেছে একটু আগে। হুড়মুড় করে সব বাড়ি থেকে বেরিয়ে আসছে নারী পুরুষ। এই সব জায়গায় মুহূর্তে খবর রটে যায়। তাছাড়া লঞ্চের আওয়াজ তো আছেই। শিশু, বৃদ্ধ, নারী, এমনকি অসুস্থরাও বাদ রইল না। এমন দৃশ্য তো কেউ কোনোদিন দেখেনি। কাতারে কাতারে মানুষ নদীর দুধারে। প্রবল বাতাস দিচ্ছে কদিন ধরে, যে বাতাসে মেঘ উড়ে যায়। আকাশ পরিষ্কার। পরপর 3টি লঞ্চ আসছে নদী দিয়ে। একটা পাল তোলা নৌকো ভয়ের চোটে তাড়াতাড়ি পাল নামিয়ে ফেলে তীরের দিকে ভেড়বার চেষ্টা করল। অনর্থক একজন সময় কাটাবার জন্য খ্যাপলা জাল ফেলেছিল, সেও জাল তুলে নিয়ে স্থির চিত্র। 3টি লঞ্চেই অনেক সুসজ্জিত মানুষ।
রয়েছেন রাজপুরুষেরা, তাদের অনুগত ঠিকাদারেরা এবং পুলিশ বাহিনী। মাঝখানের লঞ্চটিতে ঘুমিয়ে আছেন দেবতা, তার পাশে কয়েকজন শ্বেতাঙ্গ দেহরক্ষী, সামনের ও পেছনের লঞ্চে সাংবাদিক, ফটোগ্রাফার, রেডিও, টিভি কর্মীদের সর্বক্ষণ ব্যস্ত ভঙ্গি। একটা শুশুক একসঙ্গে 3টি লঞ্চের উপদ্রবে দিশেহারা হয়ে হঠাৎ মাথা তুলেই আবার ডুব দিল। দুপাড়ের লোকজন হাত পা ছুঁড়ে পাগলের মতো চিৎকার করছে। ভক্তবৃন্দের জয়ধ্বনিতে ঘুম ভেঙে গেল দেবতার। তিনি অর্ধেক নিমিলিত চোখে ঘাড় ঘুরিয়ে দুপাশ দেখলেন। তারপর এত অভ্যর্থনার উত্তরে তিনি জলদ গম্ভীর কণ্ঠে হালুম করে গর্জে উঠলেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দেবতা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।